আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখো, আমি আজকে গুণগত রসায়ন প্রথম খণ্ডের উপরে এই 15তম ক্লাসটা নিব না। 15তম ক্লাস আমরা লাস্ট ক্লাসে তোমাদের আমি আবহাওয়ানীতির মাধ্যমে ইলেকট্রন বিন্যাস আবহাওয়ানীতিতে আলোচনা করেছিলাম এবং আবহাওয়ানীতির মাধ্যমে কিছু ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিলাম এবং এই কিছু আছে ব্যতিক্রম। যেমন তোমাদের আমি দেখেছিলাম কোমিয়াম বা কপার, না কোমিয়াম কপার ল্যান্থানাম, না এই যে মৌলগুলা, যে তোমাদের আমি ক্রোমিয়ামটা দেখিয়েছিলাম, ক্রোমিয়াম 24, এইটা ব্যতিক্রম ছিল। তারপরে দেখেছিলাম কপার, কত ক্রোমিয়াম। তারপরে দেখেছিলাম আমরা এই মলিবডেনাম দেখেছিলাম 42, এটাও ব্যতিক্রম ছিল না। এটা কি ছিল? এরকম 3D 5 4s1 ছিল। হ্যাঁ, আর মলিবডেনাম ছিল 4D 5 আর এই 5s1 ছিল। এরকম আমরা কপার দেখিয়েছিলাম না, কপার 29। হ্যাঁ, এটা ছিল কেমন? এই 3D 10 4s কত ছিল? 1 4s1 ছিল। এরকম ল্যান্থানাম দেখিয়েছিলাম আমরা, না ল্যান্থানাম 57। আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কি করছিলাম? 1s2 2s2, হ্যাঁ মানে উপস্তর সবগুলো লিখছিলাম। হ্যাঁ 1s2 2s2 এভাবে লিখে তারপর দেখেছিলাম যেগুলো ব্যতিক্রম, সেই ব্যতিক্রমের ব্যাখ্যাও দিয়েছিলাম আমরা, না। এখানে অর্থপূর্ণ হওয়ার জন্য এস থেকে একটা ইলেকট্রন ডি নিছে, আর এখানে পূর্ণ হওয়ার জন্য এস থেকে একটা ইলেকট্রন ডি নিছে। আর আমরা এখানে দেখিয়েছিলাম এই কত, এই 4f ইলেকট্রনটা 4f কে না দিয়ে আমরা কাকে দিয়েছিলাম? 5d কে দিয়েছিলাম। 5d মানে 4f ইলেকট্রন পাওয়ার কথা, ইলেকট্রন 4f না নিয়ে কাকে দিয়েছিল? 5d কে দিয়েছিল এটাকে আমাদের। হ্যাঁ, তার মানে ব্যতিক্রমটা কি দেখছিলাম? এস আর ডির মধ্যে বিনিময় হয়, মানে ডি পূর্ণ বা অর্ধপূর্ণ হওয়ার জন্য এস থেকে একটা ইলেকট্রন নেয়। আর এখানে দিয়েছিলাম এফ করে কি একটা ইলেকট্রন না নিয়ে কাকে দেয়? ডি কে দেয়। তার মানে এফ আর ডির মধ্যে বিনিময়টা হয়, আর এস আর ডির মধ্যে বিনিময়টা হয়। তাহলে কি ডি এস থেকে ইলেকট্রন নেয়, আর এফ করে কি ডি কে ইলেকট্রন দেয়, ডি কে ইলেকট্রন দেয়। মানে এরা ছিল ডি ব্লক মৌল, আর এরা পর্দা সারণীর নিচে ল্যান্থানেট এবং অ্যাক্টিনেট সিরিজের যে মৌলগুলো, তাদের ব্যতিক্রম মানে ইলেকট্রন কি করে? ডি কে দেয়, এফ একটা ইলেকট্রন ডি কে দেয়। যারা ল্যান্থানেট সিরিজ এবং অ্যাক্টিনেট সিরিজ যে মৌলগুলো যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হলো, জাস্ট এফ করলে কি ইলেকট্রন একটা ডি কে দিবে। আর ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম মানে যে এস থেকে একটা ইলেকট্রন কি নিবে? ডি নিবে, ডি নিয়ে পূর্ণ বা অর্ধপূর্ণ হবে। আচ্ছা, আমরা আজকে আমরা কিন্তু এটা আলোচনা করেছি না, আবহাওয়া নীতি অনুসারে মৌলের কি ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আজকে আবার এখান থেকে শুরু করব। আজকে দেখাবো যে এই আবহাওয়া নীতির মাধ্যমে যে ইলেকট্রন বিন্যাসটা করি, হ্যাঁ এটাকে কিভাবে নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে করা হয়। নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে মানে সংক্ষেপে করবো আমরা। কারণ তোমাদের যখন নৈবিত্তিক আসবে, নৈবিত্তিকে একটা পারমাণবিক সংখ্যা দিয়ে বলবে যে মৌলটার পর্দা সারণীতে শ্রেণী বের করো বা নিচে শ্রেণী কোনটি, তো তোমাকে তুমি যদি 1s2 2s2 দিয়ে ইলেকট্রন বিন্যাস করো, ধরো তোমাকে এখন 116 নাম্বার 116 পারমাণবিক সংখ্যার মৌলের শ্রেণী বের করতে বলবো, আর তুমি যদি 1s2 2s2 এভাবে লিখতে যাও, তোমাকে কিন্তু অনেক সময় লাগবে। এত সময় ব্যয় করে তুমি যদি এই কোশ্চেনে সলভ করতে যাও, তুমি কিন্তু কি অন্য নৈবিত্তিক কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো না। এই জন্য কি করবো আমরা? দেখবো নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে খুব দ্রুত কি করে ফেলবো আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলবো নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে। আজকে আমরা সেটাই শিখাবো, নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে কিভাবে সংক্ষেপে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় এটাকে আমাদের। আচ্ছা, তারপরে আমরা আজকে এই যে 20টা যে মৌল আছে পর্দা সারণীতে, না ব্যতিক্রম, সেই 20টা কি করবো আমরা এই নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে সংক্ষেপে দ্রুত কি করে ফেলবো, ব্যতিক্রম ইলেকট্রন দেখাবো আর কি। গতদিন দেখেছিলাম আমরা কি আবহাওয়া নীতি অনুসারে 1s2 2s2, হ্যাঁ নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে আবহাওয়া নীতি জাস্ট দ্রুত করা যাবে আর কি, সংক্ষেপে করা যাবে আর কি। এটাকে আমাদের দুইটাই আবহাওয়া নীতি, জাস্ট এটা হলো সংক্ষেপে আমরা করব, সংক্ষেপে করব। দেখো, ধরো আমরা আয়রন 26, ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d, সবাই এটা জানো। 3 শেষ না করে আগে 4s ইলেকট্রন দেয়, 4s কে দেওয়ার পর ইলেকট্রন বাকি আছে 6টা। ডি কিন্তু নিতে পারে 10টা, কিন্তু আছে যেহেতু 6টা, এই জন্য 3d কি লিখছি আমরা? 6 লিখছি, না 3d 6 লিখেছি। ওকে, আচ্ছা, তো এইবার আসো, আমরা আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু আয়রনে যদি লিখতে বলে, তুমি কিন্তু এটা লিখলে হবে না। এটা তুমি লিখছো তোমার সুবিধার জন্য, মানে শক্তির ক্রমণসারে ইলেকট্রন দেখাইছো, 4s আগে শক্তি পায়, যেটা 4s আগে লিখছো, কিন্তু
যখন ইলেকট্রন বিন্যাস পরীক্ষা আসবে তখন তোমাকে এই লাইনটা অবশ্যই করতে হবে। আর 3s2 3p6 3d6 4s2 এটা তোমাকে লিখতেই হবে। তুমি যদি সরাসরি এটা লেখো, হ্যাঁ তুমি ফুল নাম্বার পাবা, কিন্তু এটা লিখে যদি এটা না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবো না। জাস্ট তুমি এই লাইনটা করছো তোমার সুবিধার জন্য আর কি, কিন্তু আসলে আয়রনের ইলেকট্রিক বিন্যাস মানে কোনটা, এইটা আর কি। আচ্ছা, আমরা দেখো এটাকে আমরা এখন সংক্ষেপে নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে করতে চাই। আচ্ছা, তাহলে কি করতে হবে? দেখো এই অংশটা, দেখো এই অংশটা কি? এই অংশটা ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস? ইলেকট্রন কয়টা? 18টা। তার মানে আর্গন। এটা কি? আর্গন। আর্গন, তার মানে এটা আর্গন লিখলাম। আমি কিন্তু বলছি নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করবো। তার মানে আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস করবো এখন নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে। কোন নিষ্ক্রিয় মৌল? আর্গন। আর বাকিটা, তার মানে আর্গন লেখা মানে এটা হয়ে গেছে। তাহলে বাকিটা কি হবে? 3d6 4s2। তার মানে এটা হলো যোজিত স্তরের ইলেকট্রন বিন্যাস। কারণ এই ইলেকট্রনগুলো সাধারণত কি করে? আয়রনের রাসায়নিক বন্ধন তৈরিতে কি করে? অংশগ্রহণ করে, বা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তার মানে এই দুটাকে যোজিত স্তর বলা হয়। আর এটা কিন্তু ডি ব্লক মৌল। কেন? কারণ ইলেকট্রন কোথায় গেছে? সর্বশেষ ইলেকট্রনটা ডিতে গেছে। তার মানে এটা কি? ডি ব্লক মৌল না, এটা ডি ব্লক মৌল। দেখো এটা ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলের যোজিত স্তর কোনটা? সর্বশেষ এস তার আগে ডি। ডি ব্লক মৌলের যোজিত স্তর হলো সর্বশেষ এস তার আগে কি? ডি। এই দুটো হলো কি? যোজিত স্তর আর কি দেখার মধ্যে। তার মানে আমরা নিষ্ক্রিয় মৌল লিখে আর কি করলাম? আয়রনের বাকি ইলেকট্রনগুলো, যোজিত স্তর ইলেকট্রনগুলো কি দেখাইলাম? ভেঙে দেখাইছি। আচ্ছা, আর এখানে কিন্তু আমরা অফ নীতি প্রয়োগ করছি, কারণ ইলেকট্রন কি করছি? 4s কিন্তু আগে পাইছে, পরে ডি পাইছে আর কি দেখার মধ্যে। জাস্ট এখানে পার্থক্য হলো নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে করছি। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখানে অবনীতি করে তারপরে কি করলাম? এটাকে সংক্ষিপ্ত রূপ দেখাইছি। আমরা এখন জানতে চাই যে এইগুলো না লিখে আমি এখান থেকে সরাসরি কিভাবে লিখতে হয়। ধরো আমাকে ইলেকট্রন বিন্যাস দিল আয়রনের, তা আমি এখান থেকে নিষ্ক্রিয় মৌল বানাইছি, কিন্তু আমি সরাসরি কি করবো? এগুলো না লিখে এটা লিখবো। এখন এই লেখার নিয়মটা কি? লেখার সূত্র আছে না? সরাসরি এটা বের করার কি আছে? একটা সূত্র আছে। আমরা সেই সূত্রটা এখন কি লিখবো, তারপরে সেই সূত্রের মাধ্যমে কি করবো? সরাসরি নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে কি করবো? আমরা ইলেকট্রন বিন্যাস করবো আর কি এটাকে আমাদের। আচ্ছা, দেখো এই তাহলে এবার আমরা সূত্রটা লিখি। ধরো জেড, জেড একটা মৌল। তাহলে জেড কোনো একটি মৌল, জেড কোনো একটা মৌল। ওকে, আর এখানে এক্স, এক্সটা হলো নিষ্ক্রিয় মৌল। আগে সেই নিষ্ক্রিয় মৌল কি কি আছে আমাদের? নিষ্ক্রিয় মৌল হিলিয়াম 2, নিয়ন, হিলিয়াম নিয়ন, আর্গন 18, কিপ্টন 36, জেনন কত? জেনন হলো 54, রেডন হলো 86। আচ্ছা, আর পর্যায়, এটা কিন্তু প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, মানে এগুলো কোন কোন পর্যায়ে সেটা মনে রাখতে হবে। তারপরে নিষ্ক্রিয় মৌলগুলো পারমাণবিক সংখ্যা মনে রাখবা, আর কোনটা কোন পর্যায়ে। তুমি যদি সিরিয়ালি মনে রাখো হিলিয়াম, নিয়ন, আর্গন, কিপ্টন, জেনন, রেডন, তাহলে তুমি বলতে পারবা প্রথম পর্যায়ে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে আমি নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করবো, তাহলে সেই নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে, প্লাস কি তার পর্যায়ে জানতে হবে। আচ্ছা, তার মানে এই এক্সটা হলো কি? নিষ্ক্রিয় মৌল। আর এই যে জেডটা যে মৌল, জেড মৌলটা তার একটা পারমাণবিক সংখ্যা আছে। আর এক্সটা কি হবে? নিষ্ক্রিয় মৌল হলো এমন একজন নিষ্ক্রিয় মৌল হবে যার পারমাণবিক সংখ্যা এই জেডের চেয়ে কি হবে? কম হবে। তার মানে কি হবে? এক্সটা কি? নিষ্ক্রিয় মৌল কি? কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। হ্যাঁ, কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। এক্সটা হলো কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। কম বলতে কার কম? জেটের চেয়ে কম, জেটের চেয়ে কম।
আচ্ছা, মানে জেটের চেয়ে কম, মানে যে মূল্যে তুমি ইলেকট্রনিক্স করতে যাচ্ছ তার চেয়ে কম কম এবং নিকটতম, দুইটা শব্দ খেয়াল করো, কম এবং কি নিকটতম। নিকটতম মানে কি, ধরো এখন সাপোজ জেডটা হলো আয়রন, জেডটা কি আয়রন, তাহলে আয়রনের চেয়ে কম কে কে আছে, আয়রনের চেয়ে পারমাণবিক সংখ্যা কম কি আছে, আর্গন আছে, নিউন আছে, হিলিয়াম আছে, তাহলে কোনটা লিখতে হবে, আর্গন। কারণ কম তো এটাও কম হয়, আয়রন 26, তাহলে আয়রনের চেয়ে কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয়মূলক কিন্তু কি হয়, আর্গন হয়, নিউন হয়, হিলিয়াম হয়, কিন্তু কোনটা লিখতে হবে, আর্গন। কম আবার কি নিকটতম, তাহলে আয়রনের চেয়ে, এই যে আয়রনের চেয়ে কম কম কম, এই তিনটাই, কিন্তু নিকটতম কোনটা, এইটা। তাহলে আয়রনের জন্য কোনটা লিখতে হবে, আর্গন লিখতে হবে, আর্গন লিখতে হবে। তার মানে জেটের চেয়ে কম নিকটতম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কি নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল না, ওকে। তাহলে জেটের চেয়ে কম এবং নিকটতম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় মৌল, ওকে। আর এবার বাকিটা দেখো, আমরা কিন্তু ইলেকট্রন দিব কোথায়, এস উপস্তর, এসপি ডিএফ। আর এসপি ডিএফ এ ইলেকট্রন যখন দিব, আবার সেখানে কি চিন্তা করতে হবে, আহ্বানীতে এসপি ডিএফ এর মধ্যে ইলেকট্রন, যে উপস্তরের শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে। আমরা আগে যেমন কি করছি, একদম অনেস থেকে শুরু করছি, 2s 2p, আর এখানে শুধুমাত্র কি করবো, মানে যোজ্যতা স্তর আর কি, যোজ্যতা স্তর, যেমন এস ব্লক মনে যোজ্যতা স্তর, এস পি ব্লক মনে যোজ্যতা স্তর, এস আর পি, হ্যাঁ এইগুলা। আচ্ছা দেখো, আমরা এসপিডিতে ইলেকট্রন দেওয়ার নিয়ম হলো n-2f, n-2f, তারপর হলো এটা সূত্র n-1, এটা হলো 2, আর এটা হলো 1 বিয়োগ ডি, আর ns আর np। মানে তোমরা এই সূত্রটা মাথায় রাখবা, মানে আমরা এসপি ডিএফ ইলেকট্রন দিব, আর এফটা আগে লিখবো, কারণ এফ এর আগে এন এর মান কত, n-2, এফ এর আগে n-2 আছে, তারপরে ডি এর আগে n-1 আছে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে যখন ইলেকট্রন দিবা সবার আগে কে পাবে, সবার আগে পাবে, আচ্ছা দেখো, সবার আগে পাবে কে, এনএস পাবে সবার আগে, কারণ এই চারটা উপস্তরের মধ্যে সবচেয়ে শক্তি কম কার, এনএস। তাহলে এনএস কে আগে ইলেকট্রন দিতে হবে, তারপর দিতে হবে কাকে, n-2f কে দিতে হবে, তারপরে কি দিতে হবে, n-1 ডি কে দিতে হবে, তারপরে কাকে দিতে হবে, np কে দিতে হবে। মানে এগুলো এই উপস্তরগুলোর মধ্যে শক্তির কম, এটা আমি কিন্তু এইভাবে লিখবো, আমি এটা হলো সাজায় লিখছি, শক্তিস্তর প্রধান শক্তিস্তর অনুসারে সাজিয়ে লিখছি এটা। যেমন তোমরা কোন একটা ইলেকট্রনিক্স করলে আগে লিখলে 4s, তারপরে কি লেখো 3d লেখো, পরে যখন সাজায় লেখো তখন কি করো, 3dটা আগে নিয়ে এসো আর 4s পরে নিয়ে এসো, সাজায় লিখছি, ঠিক এটা হলো সাজানো আছে। কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় মাথায় রাখতে হবে কি আগে পাবে, ইলেকট্রন ns, তারপরে n-2f, তারপরে n-1d, তারপরে কি np। তার মানে শক্তি কার কম, এই চারটার মধ্যে শক্তি কার কম, ns এর। আচ্ছা, এটা ক্লিয়ার করার জন্য আমি যে শক্তির যে কমটা লিখছি, এটা যাচাই করার জন্য আমি এন এর একটা মান ধরতেছি, ধরো এন এর মান ধরো আমি কি ধরলাম 6 ধরে, যদি এন এর মান যদি আমি 6 ধরি তাহলে এটা কত হবে 6x, আর এখানে যদি আমি 6 বসাই তাহলে কত হবে 4f, এখানে যদি আমি 6 বসাই কত হবে 5b, এখানে যদি আমি 6 বসাই 6ই হবে না 6b। এবার দেখো তো আমরা যাচাই করে দেখি, তাহলে এন এর মান আমি যদি একটা মান ধরতেছি, কারণ এন থাকলে তোমরা অনেকে বুঝতে সমস্যা হয় তোমাদের, এই জন্য আমি এন এর একটা মান ধরে, আমি এন এর এমন একটা মান ধরলাম যে মানে কি হয় সবই সম্ভব, এসপি ডিএফ চারটাই সম্ভব। তুমি যদি 5 ধরতা তাহলে কিন্তু এখানে 5 - 2 মানে 3f কিন্তু হতো না, n7 ধরতে পারো। আমি এন এর এমন একটা মান ধরলাম যে মানটাতে কি হয়েছে সবগুলো অবস্থা পাইছে। আচ্ছা, তো এইবার দেখো তো এই 6x এর 6 আর s কখন হয়, l0 হলে 6, আর 4f এর কি হয় 4, f কখন হয় l2 হলে, সরি l3 হলে f হয়, তাহলে কত হচ্ছে 4, 5, 6, 7। আচ্ছা 5d না, কত 5, আর d কখন হয় l2 হলে, কত হয়েছে 7। আবার দেখো 6p কখন হয় l1 হলে 7, তাহলে
সবচেয়ে n প্লাস এল কম কার 6x এর, তার মানে 6x টা সবার আগে ইলেকট্রন পাবে। আর দেখো এই তিনটার কিন্তু n প্লাস এল সেম, তখন কি দেখতে হবে, n দেখতে হবে। এখানে 4, এখানে 5, এখানে কি 6। ওকে, তাহলে কার n প্লাস এল কম, মানে এই তিনটার n প্লাস এল সমান, তখন দেখছি কার n কম, 4f এর n কম, এই জন্য 4f টা আগে ইলেকট্রন পাবে, তারপরে 5b, তারপরে কি 6b। ওকে, এবার দেখো তাহলে আমরা এই মোটামুটি জেনে গেলাম যে আসলে এই কমনটা ঠিক আছে, কারণ এদের একটা মান ধরে করলাম। এখান থেকে করা যায় কিন্তু বুঝতে একটু কষ্ট হয়, এই জন্য এদের একটা মান 6 ধরে দেখলাম, যে উপস্থিতগুলো পেলাম, সেখানে সত্যি কমনটা কি আছে। ঠিক আছে, তো তুমি ঠিক একইভাবে n6 ধরে করতে পারো। আবার তুমি যদি n5 দিও তাহলে 4fটা বাদ যাবে, তখন এই 3টা থাকবে। আচ্ছা, এবার আসি, এই তোমরা যখন এই যে এখানে যে এনটা আছে না, তুমি যখন কোনো মোলের ইলেকট্রনিউস করবা, তখন এদের তো একটা মান থাকবে, এনকে তো করা যাবে না। এই এনের মানটা বের করার কি উপায় কি? দেখো, এনের মান বের করার উপায় হলো এন সমান সমান কি, এন সমান সমান তুমি যে নিষ্ক্রিয় মূলটা লিখবা তার একটা পর্যায় আছে, নিষ্ক্রিয় মূলের পর্যায়, নিষ্ক্রিয় মৌলের কি পর্যায়, পর্যায় নিষ্ক্রিয় মৌলের পর্যায়, নিষ্ক্রিয় মৌলের পর্যায় প্লাস 1। তার মানে এন বের করার সূত্র হলো নিষ্ক্রিয় মৌল যেটা লিখবা তার পর্যায়ের সাথে এক যোগ করলে কি পাওয়া যাবে, এদের মানটা পাওয়া যাবে। কারণ আমরা জিনিস খেয়াল করছো, জেড যে মৌলটা তার কিন্তু পারমাণবিক সংখ্যা এক্স এর চেয়ে বেশি, তাহলে এক্স তো নিষ্ক্রিয় মৌল, আর নিষ্ক্রিয় মৌল সবসময় কি থাকে, একটা পর্যায় সর্বশেষ মৌল। ধরো একটা পর্যায়, ধরো এটা একটা পর্যায়, ধরো এটা কি, ধরো নিয়ন। আমাকে যে মৌলটা দিছে মনে করো সেটা কি, নিয়নের হিলিয়াম, নিয়ন, ধরো সোডিয়াম দিছে, সোডিয়াম। সোডিয়ামের পর্যায়ে কি হবে, ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমি সোডিয়ামটা লেখার জন্য নিয়ন লিখছি। তাহলে নিয়ন যে পর্যায়ে, সোডিয়ামের পর্যায়ে কিন্তু তার চেয়ে এক বেশি, কারণ নিয়ন যদি নিয়ন দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে সোডিয়ামটা কোন পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল। আমরা যখন সোডিয়ামটা লিখতে যাবো নিয়নের মাধ্যমে লিখবো, নিয়নের যে পর্যায় 2 তার সাথে এক যোগ করলে কি পাওয়া যাবে, সোডিয়ামের পর্যায় পাওয়া যাবে। তাহলে নিষ্ক্রিয় মৌল যে লিখি সেটা হলো কোনো পর্যায় সর্বশেষ মৌল। তাহলে যে মৌলের ইলেকট্রনিউস লিখতে বলছে তোমাকে তার পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় মৌলের চেয়ে বেশি, তাহলে পর্যায় কি হবে, নিষ্ক্রিয় মৌলের চেয়ে 1 বেশি হবে, যেহেতু নিষ্ক্রিয় মৌলটা সর্বশেষ মৌল কোন একটা পর্যায়ে। তাহলে নিষ্ক্রিয় মৌলের চেয়ে পারমাণবিক সংখ্যা যার বেশি তার পর্যায়ে অবশ্যই কি হবে, নিষ্ক্রিয় মৌলের চেয়ে 1 বেশি হবে। তার মানে এন বের করার সূত্র। আশা করি আমরা একটা উদাহরণ দিলে একদম ক্লিয়ার হবে আশা করি। দেখো, ধরো এই 90 একটা মৌলের পারমাণবিক সংখ্যা, তোমরা সবাই জানো সোডিয়াম না, এটা পটাশিয়াম, পটাশিয়াম না লিখলে চলবে, আমার জাস্ট 19 একটা মৌলের পারমাণবিক সংখ্যা, বা আমি পটাশিয়ামটা লিখি, বলো পটাশিয়াম কি 19। আচ্ছা, তা আমরা এখন এর ইলেকট্রনিউসটা করবো কার মাধ্যমে, নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে, নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে। আমাদের এখানে নিষ্ক্রিয় মৌলটা কি লিখবো, পটাশিয়াম 19, তাহলে পটাশিয়ামের চেয়ে কম নিকটতম নিষ্ক্রিয় মৌল হলো আর্গন, কারণ আর্গনটা কত 18, আর্গনটা 18 ইলেকট্রনিউস। তাহলে আমার 19টা ইলেকট্রনের কয়টা দেওয়া হয়ে গেছে, 18টা দেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে বাকি আছে কয়টা, একটা ইলেকট্রন। তো এই যে 4টে উপস্থিত, তার মধ্যে ইলেকট্রনটা কি আগে পাবে, এস পাবে। আচ্ছা, তাহলে ইলেকট্রনটা কোথায় দিব, একটা যেহেতু আছে শুধু এসি হবে, কিন্তু এন কিন্তু লেখা যাবে না, সূত্রে এন আছে, কিন্তু এখানে এন এর মান আমরা জানি। কিভাবে জানি, কারণ এই যে আর্গন যে পর্যায়, আর্গনের পর্যায় কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, তাহলে আর্গনের পর্যায় হলো 3, তাহলে এক যোগ করলে কি হবে, 4 হবে। 4 দেখো অনেক দ্রুত হয়ে গেল না। তুমি যদি পটাশিয়ামে যদি নর্মালি করতে চাও কি করতে হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, অনেক সময় লাগলো, কিন্তু আমি কি করলাম, এটা না লিখে এটার পরিবর্তে কি লিখলাম, জাস্ট আর্গন লিখলাম। কিভাবে আর্গন বুঝলাম, এটা না লিখে এখানে আর্গন বুঝলাম কিভাবে, আর পটাশিয়ামের চেয়ে কম নিকটতম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় মৌল আর্গন, এইভাবে বের করবো। মানে এটা যেমন এখানে জানি এটা আর্গন, তাহলে এটা কি আর্গন আর কি ফোরেসন। আমরা নিয়ম এটা না লিখে সরাসরি লিখলাম পটাশিয়াম, আর্গন বুঝলাম কিভাবে, এটা না লিখে। আমরা নিয়মটা জানি হলো নিষ্ক্রিয় মৌল কোনটা হবে, পটাশিয়ামের চেয়ে কম পারমাণবিক সংখ্যা নিকটতম কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় মৌল হলো আর্গন। ইলেকট্রন 18 দেওয়া হয়ে গেছে, বাকি আছে কয়টা, একটা।
একটা ইলেকট্রন কে পাবে, এস পাবে, কারণ এই চারটার মধ্যে শক্তি কার কম, এনএস এর, তাহলে এনএস 1 দিলাম, কিন্তু এন দেওয়া যাবে না। এন এর মান বের করার নিয়ম কি, আর্গনের যে পর্যায় তার সাথে এক যোগ করে আমরা এন এর মানটা পাইছি। ওকে, এবার আমরা আরো কয়েকটা করলে একদম ক্লিয়ার হবে আশা করি। দেখো দেখো ধরো আমরা কি করব, এই ক্যালসিয়াম করি না, 20 ক্যালসিয়াম 20। আমরা এখানে কি হবে, ক্যালসিয়াম হচ্ছে কম পারমাণবিক সংখ্যা, নিষ্ক্রিয় মূলক কি, আর্গন। আর্গন আর্গন ইলেকট্রন দেওয়া হয়ে গেছে 18টা, বাকি আছে আর 2টা। এই 2টা ইলেকট্রন কে পাবে, NS2, কিন্তু এন লিখবো না, এন এর মান কত, 4। দেখবা দ্রুত লেখা হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার ধর একটা বড় একটা সংখ্যা লিখি, 116। আচ্ছা, মৌলটার নাম আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমি জাস্ট ইলেকট্রন বিন্যাস করব, করে আমরা বলবো যে এটা কোন ব্লক। আমরা কিছুক্ষণ আগে যে 2টা মৌল লিখছিলাম, পটাশিয়াম আর ক্যালসিয়াম, এই 2টা কিন্তু এস ব্লক মৌল। আর আমরা যাচাই করবো এখন 116 নাম্বার যে মৌল, 116 পারমাণবিক সংখ্যা যে মৌলটা, এটা আসলে কোন ব্লক, এবং দেখবে আমরা দ্রুত বের করে ফেলতে পারবো। প্রথমে আসবা 118 হচ্ছে কম পারমাণবিক সংখ্যা, নিষ্ক্রিয় মৌল কি। আমি একটু এখানে তোমাদের নিষ্ক্রিয় মৌলগুলো একটু লিখে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো নিষ্ক্রিয় মৌলগুলা, এই নিষ্ক্রিয় মৌল হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন কত, এই 36, আর্গন ক্রিপ্টন, জেনন 54, রেডন CS। আর যদি পর্যায় বলি আমরা, এদের পর্যায় কত, 1, পর্যায় 1, আর পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6। ওকে, আমরা এবার দেখো তো ওখান থেকে আমরা 116 চেয়ে কম, 116 চেয়ে কম পারমাণবিক সংখ্যার নিষ্ক্রিয় মৌল কি, রেডন। তাহলে এখানে কি লিখবো আমরা, রেডন লিখবো, কারণ 116 চেয়ে কম রেডন আছে, সবাই 116 চেয়ে কম, কিন্তু নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটা, রেডন। তাহলে ইলেকট্রন কিন্তু কয়টা দেওয়া হয়ে গেছে আমাদের, 86টা। ওকে, তাহলে বাকি আছে কয়টা ইলেকট্রন, 30টা ইলেকট্রন দেওয়া বাকি আছে, 30টা। তাহলে আমরা এখন এই 30টা ইলেকট্রনকে দিব না, 30টা ইলেকট্রনকে দেখো 30টা ইলেকট্রনকে দিব। তাহলে আগে কাকে দিব, NS2। এবার একটু এদিকে জায়গা রাখবা, কারণ আমার তো এবার কি সম্ভব, ইলেকট্রন তো অনেকগুলো বাকি। যখন দেখবা ইলেকট্রন বাকি আছে 1টা বা 2টা, তাহলে শুধু এস পাবে, তখন কি লিখবো, এখানে জায়গা রাখা, বাম দিকে জায়গা রাখার দরকার নাই। আর যখন ইলেকট্রন সংখ্যা কি হবে, 2 এর বেশি হবে, তুমি এস লিখবা, এদিকে জায়গা রাখবা, কারণ এস এর পরে ইলেকট্রন কে পাবে, এফ পাবে, তারপর ডি পাবে, এগুলো লিখতে হবে বাম দিকে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা NS লিখবো না, কারণ এই রেডনের পর্যায় কত, 6, 1 যোগ করলে কি হবে, 7 হবে। ওকে, 7। সবসময় এস দিয়ে শুরু করবা, এস দিয়ে শুরু করবা, এস দিয়ে শুরু করবা। এবার ইলেকট্রন যেহেতু 2টার চেয়ে বেশি, এবার কি করবা, এই বাম দিকে যে ডি আর এফ এদিকে লিখবা, ডি আর এফ লিখবা আগে, তারপর ইলেকট্রন দিবা। তাহলে আগে কিন্তু কি বাম দিকে গুলো ফিল আপ করবা, কারণ এফ পাবে আগে, তারপর ডি পাবে, তারপরে যদি ইলেকট্রন থাকে সবার শেষে কি পাবে, পি। তাহলে পিটা লিখবা সবার শেষে, এবং এস এর পরে পিটা লিখবা। আচ্ছা, তাহলে দেখো এখানে এন এর মানটা 7, তাহলে এখানে যদি এন এর মান 7 বসাই, তাহলে কি হয়, 6D। যদি এন এর মান এখানে 7 বসাই, তাহলে কি হয়, 5F। কারণ এফ কিন্তু এস এর পরে এফ পাবে, কিন্তু ডিটা লিখে নিবা আগে। যদি ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হয়, আগে এসটা লিখলাম, এরপরে কিন্তু ইলেকট্রন পাবে এফ, কিন্তু কি করবা, আগে এখানে ডিটা লিখে নিবা, তারপরে এফ লিখবা। এবার এফ কে আগে ইলেকট্রন দাও, কয়টা এফ নিতে পারে, 14টা ইলেকট্রন। 14 আর 2 কত হলো, 16, তাহলে আছে 30টা, আরো 14টা আছে। ডি নিতে পারে কত, 10। তারপরে বাকি আছে ইলেকট্রন কত, 4টা বাকি আছে, সবার শেষে কি হবে, পি পাবে। আর এস এর আগে এন, পির আগে এন, তাহলে কি হবে, 7S। এটাও কি হবে, 7, পি কত হবে, 4, 7P 4।
তাহলে আমরা শুরু করবো কোত্থেকে? এস থেকে। তারপরে বাম দিকে গুলো লিখবো কিভাবে, যেহেতু এন এর মান 7, তাহলে এটা 6 হবে, এটা কি হবে 5 হবে। তারপরে ইলেকট্রন এগুলোকে দিব, আগে এফ কে দিব, তারপর ডি কে দিব। দেওয়ার পর দেখলাম ইলেকট্রন আরো বাকি আছে, সবার শেষে কাকে দিব? পি কে দিব। আর মনে রাখবা এস এর আগে সংখ্যাটা 7, আবার পির আগে সংখ্যাটা কি 7ই কিন্তু। আচ্ছা, এবার তাহলে এবার তোমরা বুঝতে পারছো এটা কোন ব্লক মৌল? পি ব্লক। কারণ আমরা ইলেকট্রন সবার শেষে কাকে দিছি? পি কে দিছি, এই জন্য পি ব্লক মৌল। পি ব্লক মৌল। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো 17 এই 17 হচ্ছে কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয়মূলক কে? নিয়ম 10 ইলেকট্রন 10টা দেওয়া হয়ে গেছে। আর বাকি আছে কয়টা? ইলেকট্রন 7টা বাকি আছে। আর কি 7টা বাকি আছে। 7টা, সেই 7টা ইলেকট্রন দিব কিভাবে আমরা? সবার আগে এস পাবে, NS2, কিন্তু আমরা এন লিখবো না। এন এর মান কত? নিয়নের পর্যায়ে 2, 1 যোগ করলে কি হয়? 3 হয়। ওকে, 3s2। আচ্ছা, এবার 3s এর আগে কি আছে? যদি এখানে এন এর মান 3, তাহলে আমি যদি এখানে এন এর মান 3 বসাই, তাহলে এটা কিন্তু হয় না। 2d কি হয়? আমি যদি এন এর মান এখানে 3 বসাই, তাহলে 1f কি হয়? তার মানে এটাও হয় না, এটাও হয় না। 2d সম্ভব না, 1f সম্ভব না। তুমি সবসময় আগে এসটা লিখবা, তারপরে বাম দিকে গুলা লেখার চেষ্টা করবা। যদি সম্ভব না হয় তাহলে লিখবা না। যেমন দেখলাম আমি যেহেতু এন এর মান 3, তার মানে এটা 2d হবে না, 1f হবে না, তার মানে আমি বাম দিকে গুলো লিখবো না। তা আমি ইলেকট্রন কিন্তু এস এর পরে এফ কে দেই, কিন্তু এখানে এফ নাই। এফ এর পরে ডি কে দেই, এখানে ডিও নাই। তাহলে যেহেতু ডি এর এফ নাই, তাহলে বাকি 5টা ইলেকট্রন তাহলে কে পাবে? 3p পাবে। ওকে, দেখো আমি আবার বলি, দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি খেয়াল করো। পার্থক্যটা হলো এখানে এস লিখছে আগে, লিখে কি করলাম? এর মান 7 বসিয়ে 6 পাইছি, 5 পাইছি। এগুলো সম্ভব, কিন্তু এখানে কি এস লেখার পরে এদিকে লেখার চেষ্টা করছি, বাট ডি সম্ভব না, এফও সম্ভব না। এই জন্য এদিকে না লিখে ইলেকট্রন যে বাকি আছে 5টা, কাকে দিলাম? পি কে দিলাম। তাহলে এটাও কিন্তু পি ব্লক মৌল, এটাও পি ব্লক মৌল। হ্যাঁ, পি ব্লক মৌল। আচ্ছা, আর এখানে ডি আর এফ ইলেকট্রন পাই নাই কেন? এস এর পরে পি পাইছে কেন? কারণ এখানে ডি আর এফ কি নাই, ডি আর এফ সম্ভব নাই। আচ্ছা, এবার পি ব্লকটা দেখাইলাম, এবার আমরা ডি ব্লক দেখাবো একটা, না ডি ব্লক দেখাবো। দেখো ডি ব্লক দেখাই। ডি ব্লক হলো, ধরো এই 26ই দেখায়, আবার 26 ডি ব্লক না। আচ্ছা, 26টা 56 দেখায় মনে করো, 56। আচ্ছা, 26ই দেখায়। তাহলে 26 এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয়মূলক কে? আর্গন। আর্গন। এবার এই NS2 ইলেকট্রন দেওয়া গেছে 18টা, বাকি আছে আর 8টা দিব। তাহলে এস কে দিব। আর আর্গনের পর্যায়ে হলো 3, তাহলে 4 হবে। 4। এইবার দেখি আমরা কি করব। এখানে যদি আমি 4 বসাই, 3 হবে। 3d সম্ভব। আমি যদি এখানে 4 বসাই, এটা কিন্তু সম্ভব না, তার মানে ইলেকট্রন কিন্তু এস এর পরে আমি এফ কে দিতাম, কিন্তু এফ নাই। তাহলে বাকি যে 6টা ইলেকট্রন কাকে দিব আমরা? ডি কে দিব। বাকি 6টা ইলেকট্রন কাকে দিলাম? ডি কে দিলাম। আমি আবার বলি, আমি প্রথমে কিন্তু কি লিখছি? 4s2 লিখছি। ইলেকট্রন যেহেতু 2 এর বেশি, তাহলে এবার বাম দিকে গুলো চিন্তা করবো। এখানে এন এর মান 4 বসাবো, 3d লিখলাম। তারপর এন এর মান কি বসাবো? 4 বসাবো। এই 2f তো হয় না, কারণ এস এর পরে এফ কে দিতাম, যেহেতু এফ নাই, তাহলে কে পেলো? ডি পেলো না। তাহলে আমরা ইলেকট্রন কি দেই? ডিতে দেই। কয়টা ইলেকট্রন বাকি আছে? 6টা ইলেকট্রন বাকি আছে, 6 দিলাম। তাহলে এই যে মৌলটা, এটা কিন্তু ডি ব্লক মৌল। কারণ ডি ব্লক কেন? কারণ ইলেকট্রন যেহেতু এফ নাই, সবার শেষে ইলেকট্রন ডি পাইছে। এস এর পরে তো এস তো আগে পাইছে, তারপর ডি পাইছে, এবং আফগান নীতি অনুসারে ইলেকট্রন সবার শেষে যে পায় সে কি হয়? সেই ব্লক হয়। তাহলে এটা কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। এটা হলো ডি ব্লক মৌল। আচ্ছা, এবার আসো ডি ব্লক। আমরা আরেকটা ডি ব্লক দিই, দেখো আরেকটা ডি ব্লক দিচ্ছি আমরা।
57, 56, আচ্ছা আমরা আর একটা ডি ব্লক দিব, এই ধরো 80 দিলাম না, 80, 80 ডি ব্লক। আচ্ছা 80 ডি ব্লক বলো এবার, তাহলে 80-র চেয়ে কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় মূল হলো জেনন। আমরা জেনন লিখি, জেনন লিখলাম, জেনন। তাহলে ইলেকট্রন দেওয়া হয়ে গেছে কয়টা জেননে? 54টা। তাহলে বাকি আছে কয়টা? 54, 24টা ইলেকট্রন দেওয়া বাকি আছে, দেখছো 24টা। 54 আর 24-এ কত? 80 হয়। আমরা জেননের পর্যায়ে কত? 5, তাহলে 1 যোগ করে 6x2, 6x2, 6x2। এটা হলো ইম্পর্টেন্ট, আগে সবসময় এস দিয়ে শুরু করবো। ইলেকট্রন তো 24টা আছে, তাহলে এখানে যদি 6 বসাও তাহলে কত হবে? 5d, 5d, 5d। আচ্ছা, আর এখানে যদি 6 বসাও তাহলে কি হবে? 4f, ওকে 4f, 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 ওকে। তাহলে আমরা ইলেকট্রন আগে দিয়ে নিই, দেখি ইলেকট্রন কিন্তু এফ আগে পাবে 14টা। তাহলে 14 আর 2 কত হলো? 16। আর বাকি আছে কয়টা? আচ্ছা আমার এখানে একটু ভুল আছে বোধ হয়, না 24 হবে না, এটা 26 হবে না, 26। যোগফল তো 80, তাহলে 26 হবে। তাহলে ইলেকট্রন এখানে দেওয়া হয়ে গেছে 16টা, আর 10টা, এই যে 10টা। তাহলে এবার কিন্তু এফ সম্ভব। এস এর পর আমি এফ কে ইলেকট্রন দিছি, দেওয়ার পরে তারপরে কাকে দিলাম? ডি কে দিলাম। তাহলে সবার শেষে এখানে কে পাইছে? ডি পাইছে। তার মানে এটা ডি ব্লক মৌল। এটা কি? ডি ব্লক, ডি ব্লক মৌল। তাহলে আগেরটাতে কি ছিল? এফ সম্ভব ছিল না, এস এর পরে ডি কে দিছি। আর এবার এফ সম্ভব, হ্যাঁ এফ কে দিলাম, দেওয়ার পরে বাকি ইলেকট্রনটা ডিতে দিলাম। তার মানে এটাও ডি ব্লক মৌল। ডি এর আগে এফ পাইছে, আর ওখানে এফ ছিল না বলে এস এর পরে ডি পাইছে। তার মানে ওখানেও সবার শেষে ডি পাইছে, এখানেও সবার শেষে ডি পাইছে। তো এটাও ডি ব্লক মৌল, ওটাও ডি ব্লক মৌল, এটাকে আমাদের ডি ব্লক মৌল। এবার আমরা এফ ব্লক মৌল দেখবো। আমরা এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল দেখো, এফ ব্লক মৌল 58, দেখো 58, 58 হলো একটা এফ ব্লক মৌল না, 58 একটা এফ ব্লক মৌল। দেখো 58, 58 এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় মূল কি? জেনন, জেনন 58, 58। তাহলে এখানে কতগুলো দেওয়া হয়ে গেছে? 54টা দেওয়া হয়ে গেছে, শেষ। বাকি আছে আর কয়টা? 4টা। এই 4টে ইলেকট্রন দিব আমরা। কোথায় দিব? দেখো NH2, দেখছো NH2, NH2। এখানে এন এর মানটা কত? এন এর মানটা কত? 6, কারণ জেননের পর্যায় কত? 5, 1 যোগ করে কি পাইছি? 6, 6, এন এর মান 6। তাহলে 6 এর যে 1 কম 5d, আর 5 এর 6 এর চেয়ে 2 কম মানে কি? 4f। এই আগে লিখে নিবে এরকম। আচ্ছা ইলেকট্রন কিন্তু 2টা দিছে, আর 2টা বাকি আছে, 2টা সে পাবে, এটা 0 লিখে দিলাম। কারণ তোমরা ইলেকট্রন কিন্তু এস এর পরে এফ পায়, কিন্তু লেখার সময় করবো কি? এস এর আগে ডি, ডির আগে এফ লিখে নিব। ইলেকট্রন এফ কে দিলাম, ডি পেল না, ডিটা 0 দিলাম। ডিটা লিখবা, এটা 0 লিখবা, তাহলে সুন্দর হবে। হ্যাঁ এটা না লিখলে কিন্তু চলে, কিন্তু আমরা করবো কি? আমি যে সূত্রটা লিখছি, তো সূত্রটা এস এর আগে কি লিখছি? ডি লিখছি, তারপর এফ লিখছি। কিন্তু ইলেকট্রন এস এর পরে কে পায়? এফ পায়। তাহলে এখানে ডি লিখছি, বাট ডি ইলেকট্রন ভাগে পেল না, পেল না মানে 0 দিয়ে দিলাম, সমস্যা কি? আমি তো সাজায় লিখবো, এস কে লেখার পরে ডি লিখবো, তারপরে এফ লিখবো। আর মাথায় রাখবো এস এর পরে ইলেকট্রন এফ কে দিব। এফ কে দেওয়ার পরে ইলেকট্রন যেহেতু বাকি নাই, তার মানে ডি ইলেকট্রন পেলো না, এই জন্য কি 5d 0 হলো না, 5d 0 হলো। তার মানে এটা কিন্তু এফ ব্লক মৌল, এটা এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল না, এফ ব্লক মৌল। কারণ আমরা সর্বশেষ ইলেকট্রনটা কে পাইছে? এফ ব্লক, এফ ব্লক মৌল, এফ পাইছে, তার মানে এফ ব্লক মৌল হলো, এফ ব্লক মৌল হলো। আচ্ছা এবার আমরা তোমাদের দেখাবো যে 20টা যে নিষ্ক্রিয় মৌল, না 20টা যে মৌল আছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, সেই 20টার আমি সংক্ষেপে নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে 20টা মৌলের ইলেকট্রন বিন্যাসটা আমি করে দিব। আর এই ব্যতিক্রমটা আমরা কি করব? ব্যাখ্যা দিব না, ব্যতিক্রম ব্যাখ্যা দিব। প্রথমে আসি, দেখো ডি ব্লক মৌল। আমরা একটু
তোমাদেরকে আমি পর্যায় সারণীর মধ্যে, হ্যাঁ, এই দেখো হাইড্রোজেন, না হাইড্রোজেন, হাইড্রোজেন, ওকে, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, হ্যাঁ, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম। এটা হলো পর্যায় সারণী গ্রুপ 1 এর মৌল, যাদেরকে ক্ষার ধাতু বলে। আমরা গত ক্লাসে লিখছিলাম, আগের ক্লাসটাতে আবার একটু লিখতে চাচ্ছি। লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, তারপরে কি রেডিয়াম। ওকে, রেডিয়াম, হ্যাঁ, আচ্ছা, এটা হলো গ্রুপ 2। আর আমরা জানি যে এই দুটা গ্রুপকে কি বলা হয়, এস ব্লক মৌল বলা হয়, না এস ব্লক, এস ব্লক মৌল বলা হয়। এই দুটা গ্রুপ এস ব্লক মৌল বলা হয়, হ্যাঁ, এই দুটা গ্রুপকে এস ব্লক মৌল বলা হয়। ওকে, এবার আসো ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, দেখো টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, জিঙ্ক। ওকে, আর আমরা পর্যায় সারণীটা তোমরা বাসায় কি করবা, এই যে আমি যেভাবে পর্যায় সারণীটা তৈরি করতেছি, তোমার নিজেরও কি করবো, এরকম ভাবে কি করবো, পর্যায় সারণীটা বই ছাড়া করার চেষ্টা করবো। কারণ পর্যায় সারণী মাথায় তোমাকে ঢুকাইতেই হবে, কারণ রসায়ন পাঠকে সহজ করছে এই পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা আঁকা শিখতে হবে, এবং সবগুলো মৌলের নাম না জানলে সমস্যা নাই। আমি যতগুলো মৌল এখানে চিহ্নিত করতেছি, লিখতেছি, তুমি ঠিক ততগুলো লিখতে পারলেই হবে, দেখবা ততগুলো লিখতে পারলে মোটামুটি রসায়ন করতে আর সমস্যা হবে না। আচ্ছা, আমরা দেখো এখানে, ওকে, এই আর এই দেখো এই 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 হলো কি, আমরা সবগুলো ঘর রাখবো, সবগুলো পর্যায় সারণী সবগুলো ঘর রাখবো, 118টা ঘর রাখবো, হ্যাঁ, বাট আমরা সবগুলো মৌল জানতে হবে না। যেমন আমি এখানে, এরা হলো সবাই কি, এটা 3 শ্রেণী, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 9 থেকে যে 12 যে মৌলগুলা, এদেরকে বলা হয় ডি ব্লক মৌল, এদেরকে বলা হয় ডি ব্লক, ডি ব্লক মৌল, না ডি ব্লক মৌল। ওকে, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। আর এটা এস ব্লক, না এস ব্লক, এস ব্লক, এস ব্লক মৌল। ওকে, আর এদিকে আসো, এদিকে এই 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 বেরিলিয়ামের পরে বোরন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, না, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন, দেখো নিয়ন। আর বোরনের নিচে কে, অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন, আর্গন, আর উপরে কি আছে, হিলিয়াম আছে। এই গ্রুপটার নাম কি, 18। এই গ্রুপটা হলো 18 গ্রুপ। গ্রুপের নাম হলো নিষ্ক্রিয় মৌল, না সবাই জানে এগুলো, নিষ্ক্রিয় মৌল। দেখা যাচ্ছে তো, না? ওকে।
আচ্ছা এবার এটা হলো 13, 13, 14, 15, 16, 17। এটা পি ব্লক, এটা পি ব্লক, পি ব্লক, পি ব্লক, এটা পি ব্লক, পি ব্লক মৌল, পি ব্লক মৌল। আর এই হিলিয়ামটা কিন্তু পি ব্লক মৌলের সদস্য না, কারণ হিলিয়ামের ইলেকট্রনই দুইটা, তাহলে 1s2, তার মানে এস ব্লক, তার মানে হিলিয়ামটা কি এস ব্লক মৌল। হিলিয়াম কিন্তু পি ব্লক মৌল না, এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল আসলে কতগুলো হলো তাহলে বলুন তো এখানে? এস ব্লক মৌল এক হলো, এস ব্লক কতগুলো? এস ব্লক হলো এখানে 7টা, এখানে 6টা, আর ওদিক থেকে হিলিয়াম এসে মোট কয়টা হলো? দেখো হিলিয়ামটা এসে মোট কয়টা হলো? 14টা। তাহলে এস ব্লক মৌল আমি একদম কিন্তু পর্যায় সারণী একে হিসাব করে দেখা দিলাম। এস ব্লক মৌল 14টা কিভাবে? গ্রুপ 1টা হলো এস ব্লক মৌল 7টা, গ্রুপ 2টা এস ব্লক মৌল 6টা, আর হিলিয়ামটা এস ব্লকের সদস্য। হিলিয়ামে যেহেতু ইলেকট্রন 2টা, তাহলে 14টা ইলেকট্রন। আচ্ছা এবার দেখো এখানে পি ব্লক, পি ব্লক এই এই দেখো পি ব্লক মৌল এই এই দেখো আমরা এখানে এই তোমরা শুধু মনে রাখবা এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আয়ন, কারণ এই গ্রুপের একটা বিশেষ নাম আছে, হ্যালোজেন বলা হয়। এই জন্য এই 4টা মনে রাখবা। যেমন 13, 14, 15, 16 সব মনে রাখার দরকার নয়। 13 শুধু বোরন অ্যালুমিনিয়াম মনে রাখবা, 14 শুধু কার্বন সিলিকন মনে রাখবা, 15 নাইট্রোজেন ফসফরাস, আর 16 অক্সিজেন সালফার, আর 17টা 4টে মনে রাখবা, আর 18টা মনে রাখবা হিলিয়াম, নিয়ন, আর্গন, কি ক্রিপ্টন, জেনন, কি রেডন। এই এটা না 118 নম্বর মনোটা মনে না রাখলে সমস্যা নয়, এটা লাগে না আমাদের। রেডন পর্যন্ত মনে রাখবা। এবং এই যে গ্রুপ যে 18 শুধু মনে রাখবা, মৌলের নাম তো মনে রাখবা, সাথে পারমাণবিক সংখ্যা মনে রাখবা, কারণ তুমি যখন সংক্ষেপে নিষ্ক্রিয় মৌলের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে যাবা তখন কিন্তু জানতে হয় নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা কত। এবং হিলিয়ামের আমরা লিখছিলাম 2, তারপরে 10, তারপরে কি 18, তারপরে কি 36, তারপরে 54, তারপরে 86। এই সংখ্যাগুলো মনে রাখবা, কারণ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস করতে লাগে। এইবার দেখো তো আমরা এখান থেকে একটু দেখি পি ব্লক মৌল কয়টা? পি ব্লক মৌল, পি ব্লক। এই যে তুমি যদি হিলিয়ামটা বাদ দাও তাহলে দেখো এদিকে ঘর কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 6, 6 কত? 6, 6, 36টা। আমি ঘর হিসাব করে মৌলের নাম বলতেছি। মৌলের সংখ্যাটা আমরা কি করলাম? মৌল কতগুলা আমি ঘর হিসাব করে বললাম। দেখো এদিকে 6টা, এদিকে 6টা, তার মানে 6, 6 কি 36টা পি ব্লক মৌল। আর এখানে ঘরে আছে 7টা, 6টা 7 যোগ 6 যোগ 1 14টা। আচ্ছা এরপরে কি ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। আচ্ছা আমরা দেখি এবার। আর এখানে তোমরা এই আর তোমরা একটা জিনিস মনে রাখবা, এই গ্রুপ যে 18টাকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, গ্রুপ 17টাকে বলা হয় হ্যালোজেন, আর 16 একটা নাম আছে, এটাকে বলে চালকোজেন। গ্রুপ 16 যে মৌলগুলো অক্সিজেন সালফার, এদেরকে চালকোজেন শ্রেণী বলা হয়। কেন? কারণ আমরা দেখবা ম্যাক্সিমাম যে ধাতুর যে আকরিকগুলো প্রায় দেখবো হয় সালফাইড নয় অক্সাইড। যেমন জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক জিঙ্ক সালফাইড, তারপরে ম্যাগনেটাইট আয়রন অক্সাইড, আয়রনের তার মানে লোহাটা পাচ্ছে অক্সাইড হিসাবে, জিঙ্কটা পাচ্ছে সালফাইড হিসাবে। এবং দেখবা ম্যাক্সিমাম যে আকরিকগুলা হয় অক্সাইড নয় সালফাইড। তার মানে এই মৌলগুলা আকরিক উৎপাদক। চালকোজেন শব্দের অর্থ কি? আকরিক উৎপাদক। তাহলে এরা আকরিক তৈরি করে, এই জন্য এদেরকে নাম কি রয়েছে? 16টাকে চালকোজেন নাম দিয়েছে। তাহলে এই যে চালকোজেন, হ্যালোজেন আর নিষ্ক্রিয় মৌল। আর এই যে 11 নম্বর গ্রুপটার একটা বিশেষ নাম আছে না, 11 নম্বর গ্রুপটার কি মুদ্রা ধাতু বলা হয়। কপার, সিলভার, গোল্ড আর আরজি। এই গ্রুপটা মনে রাখবা। দুইটা কারণে মনে রাখবা। একটা কারণ হলো এই সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, এই জন্য মনে রাখবা। আর একটা কারণ হলো এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়, এই জন্য মনে রাখবা। আর এখানে মনে রাখবা ক্রোমিয়াম, ক্রোমিয়াম আর হলো মলিবডেনাম, এই দুটো মনে রাখবা। কারণ এই দুটা মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। আর খেয়াল করা, এই ক্রোমিয়াম হলো 24 পারমাণবিক সংখ্যা, আর মলিবডেনাম কি 42।
42 42 আর কি 24, মানে উল্টা 24 এর উল্টা কি 42। তাহলে যখনই তোমাকে ইলেকট্রন বিন্যাস লিখতে বলবে 24 বা 42, তাহলে বুঝবা এই দুইটা ব্যতিক্রম। তার মানে যেমন এই গ্রুপের যেমন সবগুলো ব্যতিক্রম, এই সবগুলো ব্যতিক্রম, এই গ্রুপের সবগুলো ব্যতিক্রম, হ্যাঁ এই গ্রুপের সবগুলো ব্যতিক্রম, বাট এই গ্রুপে শুধু ব্যতিক্রম কয়টা? এই দুইটা। তাহলে এখানে ডি ব্লকের মধ্যে ব্যতিক্রম কয়টা চিহ্নিত করছি? 6টা। তাহলে আরো 6টা আছে, মোট কয়টা? ডি ব্লক হলে ব্যতিক্রম হলো মোট কয়টা? 12টা। তা আমি 6টা এখানে দেখাইছি, এবং দেখবা এই 6টার ব্যাখ্যা দেওয়া যাবে কেন ব্যতিক্রম, কিন্তু আর বাকি 6টার কি ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে মনে রাখার আমি টেকনিক বলে দিব কিভাবে বাকি 6টা মনে রাখবো আর কি, কিন্তু এই 6টার ব্যাখ্যা সহ বলবো আর কি আমাদের। আচ্ছা, তাহলে আমরা এই বাকিগুলো একটু লিখি। ব্যতিক্রম কারা? 41 ব্যতিক্রম, তারপরে 42 পরে কি আছে? 43 ব্যতিক্রম, 44 ব্যতিক্রম, 45 ব্যতিক্রম, 46 ব্যতিক্রম, আর হলো এই গোল্ড হলো 79, তাহলে 78 এখানে আছে না, গোল্ডের আগেরটাও ব্যতিক্রম। তাহলে দেখো আরো কয়টা পেলাম? 1 2 3 4 5 6টা পেলাম, মোট দেখো এখানে 12টা আছে। আমরা এখন এই 12টা ডি ব্লক মৌলের যে 12টা মৌল, তাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কি আমরা লিখবো এখন, লিখবো এদিকে লিখবো 12টা। আর এফ ব্লকটা দেখাবো এখন। এফ ব্লকের ব্যতিক্রম আছে কয়টা? 8টা। এই হলো মোট 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস কি ব্যতিক্রম আছে। আচ্ছা, এখন দেখো স্ক্যান্ডিয়ামের নিচে আছে ইট্রিয়াম, আর এই জায়গায় স্টার দেওয়া আছে, এই জায়গায় স্টার দেওয়া আছে, তার মানে এখানে মৌলও নাই, এখানে মৌলও নাই, রাখে নাই। কেন রাখে নাই? কারণ এই জায়গায় দেখা যায় কি ল্যান্থানাম একটা মৌল আছে, তার সাথে আরো 14টা মৌল, মোট 15টা মৌল আছে, সবার ধর্মটা এই দুজনের সাথে মিল আছে। এই জন্য 15টা মৌল এখানে রাখা উচিত, কিন্তু সম্ভব না বলে নিচে রাখা হয়েছে। কারণ আমরা কিন্তু রসায়ন পর্যায় সারণী তৈরি করার উদ্দেশ্য হলো যে সমধর্মী মৌলগুলোকে একটা শ্রেণীতে আনা। তাহলে এই দুইটার সাথে যেহেতু ল্যান্থানাম সহ আরো 14টা, মোট 15টা মৌলের ধর্ম এক, তাহলে এই 15টা মৌলকে এখানে রাখা উচিত, কিন্তু রাখা সম্ভব না বলে নিচে রাখা হয়েছে। যেটা নাম দেওয়া হয়েছে কি ল্যান্থানাইট কি সিরিজ, নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইট সিরিজ। প্রথম সদস্য ল্যান্থানাইট সিরিজের কি ল্যান্থানাম, কত এটা? 57। এটা একটু গোল করো, কারণ এটা ব্যতিক্রম, 57টা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আর কি এখানে দেখো 57 ব্যতিক্রম। আর এখানে আছে, এটাকে বলে অ্যাক্টিনাইট সিরিজ, প্রথম সদস্য হলো অ্যাক্টিনাম 89, এটা ব্যতিক্রম। আবার কি থোরিয়াম, এটাও ব্যতিক্রম, থোরিয়ামও ব্যতিক্রম। ওকে, থোরিয়াম ব্যতিক্রম। তাহলে এটা একটা গোল করো। তাহলে আমরা এফ ব্লক, এরা কিন্তু সবাই এফ ব্লক মৌল, তবে সবাই না, মানে আমরা একটা হলো ল্যান্থানাইট সিরিজ, একটা অ্যাক্টিনাইট সিরিজ, মোট হলো 30টা মৌল দেখবা। আবার এই 3টা মৌলর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে দেখবা সর্বশেষ ইলেকট্রন এফ না পেয়ে কি পাবে? ডি পাবে। তার মানে এই 3টা সদস্য ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মোট 30টা মৌলের মধ্যে এই 3টা সদস্য ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে দেখবা ডি ব্লকের সদস্য হয়ে যাবে। তা আমরা দেখাবো কিভাবে এরা এফ ব্লক না হয় ডি ব্লক হয়, দেখাবো আর কি দেখাবো। তাহলে আমরা কিন্তু একটা কাজ করি, আমরা ডি ব্লকের সদস্য সংখ্যা হিসাব করে ফেলিস, ডি ব্লক কতগুলো মৌল। এখানে দেখো ঘর কয়টা আছে? এদিকে 10টা, এদিকে 4টা, 4 10 40, 40 থেকে 2টা ঘর বাদ দেও, 2টা ঘরে মৌল নাই, তাহলে কয়টা? 38। এখানে ঘর হিসাব করছি 40টা, এদিকে 10টা, এদিকে 4টা, 4 10 40, এই 2টা ঘরে মৌল নাই, এই জন্য এখানে মৌল আছে কয়টা ঘরের মধ্যে? 38টা। আর এই 3টা মৌল ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের এই 3টা মৌল এফ ব্লক হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে তারা ব্লক চেঞ্জ করে ফেলছে, কোথায় চলে আসছে? ডি ব্লকে। তাহলে এই 3 যদি যোগ করো তাহলে কত হয়? 41 হয়, 41 হয়। দেখো আমরা আর একটা কি 4 এফ ব্লক, তাহলে এটা ছিল ডি ব্লক না? ওকে, ডি ব্লক। এফ ব্লক দেখো, এফ ব্লক, এফ ব্লকটা হলো এখানে কিন্তু ল্যান্থানাইট সিরিজের 15টা মৌল আর অ্যাক্টিনাইট সিরিজের 15টা মৌল, তাহলে মোট মৌল কয়টা? 30টা। এখানে 3 জন ব্লক চেঞ্জ করছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে। এখানে কিন্তু ব্যতিক্রম আছে 8টা, কিন্তু এই 3টা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়ে ব্লক চেঞ্জ করে ফেলছে, বাকিরা কিন্তু ব্লক চেঞ্জ করবে না। মোট 8টা মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, কিন্তু এই 3টা মৌলের ব্যতিক্রম হওয়ার
হতে গিয়ে ইলেকট্রন এফ এফ ইলেকট্রন নাই, এফ ইলেকট্রন না নিয়ে ডিকে দিয়ে দেয়, এই জন্য ডি ব্লক মূল হয়ে গেছে, এফ ইলেকট্রন নাই। আর বাকিদের আবার কি আছে, এফইউ আছে, ডি ইলেকট্রন পাইছে ব্যতিক্রমের কারণে, কিন্তু এফ ইলেকট্রন আছে, এই জন্য বাকিরা কি ব্লক চেঞ্জ করে নাই। আচ্ছা, তাহলে এখানে কি, তাহলে 30টার মধ্যে যদি 3টা যদি ব্লক চেঞ্জ করে ফেলে তাহলে কত হলো, 30 বিয়োগ কত 3, এখানে যেমন যোগ করছো আর এখানে বিয়োগ করবা, করে কয়টা হচ্ছে 27টা হচ্ছে। ওকে, তাহলে এফ ব্লক হলো কয়টা, 27টা, এফ ব্লক হলো 27টা। ওকে, 57। আর এখানে বাকিগুলো একটু দেখাবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে 57 90 পরে 91, এটা ব্যতিক্রম, 92 ব্যতিক্রম, 93 ব্যতিক্রম, 94 95 96 ব্যতিক্রম। আচ্ছা, আর এদিকে 57 58 59 60 61 62 63 64টা ব্যতিক্রম। আর বাকিগুলো তুমি লিখতে রাখতে, আমি আর লিখলাম না, মানে আমার জাস্ট আমার কিন্তু 8টা হয়ে গেছে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের 8টা মৌলের ইলেকট্রনিক ব্যতিক্রম, সেই 8টা আমরা চিহ্নিত করছি, 1 2 3 4 5 6 7 8টা আমরা চিহ্নিত করেছি। আচ্ছা, আমরা এখন এই এই এখানে যে 12টা তার ইলেকট্রনিক লিখবো, আর এই 8টা মোট এই 20টার ইলেকট্রনিক লিখে আছে কি করবো, ক্লাসটা শেষ করবো আমাদের। আচ্ছা দেখো, প্রথমে 24 ক্রোমিয়াম, 24 তোমাকে যদি ইলেকট্রনিক লিখতে বলে 24, ক্রোমিয়াম না বলে যদি 24ও বলে, তুমি 24 দেখে তোমাকে বুঝতে হবে যে এটা ব্যতিক্রম। 24 আর কি এদিকে 29 কপার, আর এখানে কয়টা একদম 41 থেকে কত 47 সিলভার, কিন্তু 47, তার মানে ডি ব্লকের ব্যতিক্রম কারা, ডি ব্লক ব্যতিক্রম এই সংখ্যাগুলো মনে রাখবা, 24 তারপরে কত 29, তারপরে কি 41 থেকে কত 41 থেকে 47। ওকে, আর কে 78 আর কে 79, জাস্ট এই কয়টা 12টা। তুমি সংখ্যা দেখেই বুঝতে হবে যে এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আর দেখো এবার আমরা 24টা লিখি, দেখো 24 আমি মৌল না লিখতে সমস্যা নাই, আমি 24 দিয়ে শুরু করলাম, 24, তার মানে 24-এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা, নিষ্ক্রিয় মৌল কে 18 কে আর্গন, আমি এখানে আর্গন লিখলাম। ওকে, আর্গন লিখলাম। এবার কি হবে, এই আর্গনের পর্যায় কত, হিলিয়াম নিয়ন আর্গন 3, তার মানে 4s কি ইলেকট্রন দেওয়া হয়েছে 18টা, বাকি আছে আরো কয়টা 6টা, বাকি আছে আরো 6টা, এই 6টা দিব, 2টা দেওয়া হয়ে গেছে, তাহলে 4 এর আগে কি আছে 3d 4 হয়। জাস্ট ব্যতিক্রম হলো আমরা জানি যে ডি কি লিখতে হয় না, 4 লিখতে হয় না, 4 হলে কি করতে হয় 5 লিখতে হয়, 5 লিখতে হয়, এটা 1, এই হলো ব্যতিক্রম। আচ্ছা, তাহলে ক্রোমিয়ামটা হয়ে গেল। আচ্ছা দেখো, ক্রোমিয়াম বরাবর কি আছে, এই মলিবডেনাম আছে না 42, তাহলে এটা কি হবে আর্গন না সরি, এবার হলো ক্রিপ্টন হবে, কারণ 42-এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা, নিষ্ক্রিয় মূলক কি ক্রিপ্টন, তার মানে কয়টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে 36টা দেওয়া হয়ে গেছে, দেখো 36টা। ওকে, তাহলে বাকি আছে আর কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন বাকি আছে, বাকি ইলেকট্রন আর কয়টা 6টা, ইলেকট্রন দেই আমরা, কি হবে এবার 5s2 হবে আর 4d4 হবে, কিন্তু আমরা জানি যে এখানে 44 লিখতে হবে না, লেখা যাবে না, কি লিখতে হবে 5 লিখতে হবে, 1 দিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করো যে আমরা এগুলো মুছে ফেলতে পারি না। আচ্ছা, আমি জাস্ট মানে হিসাবের সুবিধার জন্য আমি নিচে লিখি আগে, তুমি না লিখে দেখবা, প্রথম দেখবা তো লিখে প্র্যাকটিস করো, পরে দেখবা যখন এক্সপার্ট হয়ে যাবা তখন লিখতে হবে না। আচ্ছা, 42-এর নিচে কি আছে জানো, মানে এই যে গ্রুপ যে 16, গ্রুপ যে 6, সবাই কিন্তু ব্যতিক্রম না, তার মানে এই মলিবডেনামের নিচে যে সংখ্যাটা, আমি একটা জিনিস দেখাই, দেখো 74, এটা না লিখি, এটা ব্যতিক্রম না 74, আর কে 106, দেখো আমি যখন 74 করতে যাবো, দেখো তো 74 জন করতে যাবো, তখন এখানে কিন্তু কি হবে জেনন হবে না, জেনন হবে,
জেনন মানে কত ইলেকট্রন দেওয়া গেছে? 54টা, আর 20টা আছে, তাহলে কি হবে দেখো তো, 6x2, 6 এর আগে কি হবে 5d, 5 এর আগে কি হবে, এবারে কিন্তু f সম্ভব, তাহলে f কে 14টা দেওয়ার পরে দেখো এখানে 4টা হয়। এই তো, কিন্তু তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম যে D4 লেখা যায় না, 5 লিখতে হয়, কিন্তু D4 না লিখে 5 লিখতে হয় শুধু কার জন্য, 24 আর 42 এর জন্য। কিন্তু এখানে কিন্তু কি, এটা ব্যতিক্রম না, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, বাট এটা কিন্তু নর্মাল। তাহলে মনে রাখবা গ্রুপ 6 এর 24 আর 42 এই দুটো ব্যতিক্রম, D4 হলে 5, কিন্তু যখন তুমি সরি আমি 74 কোথায় লিখছি, এটা 74, এটা 104, তার মানে এই দুটো কি, এখানে কি হবে ডি, এই যে ডি কত হয়েছে, D4 হয়েছে, দেখছো এখানে কিন্তু 5 লিখছি না, কিন্তু এখানে কি D4 লিখবা। তাহলে 4 হলে সবসময় 5 করবা না, 4 হলে 5 কখন করবা, শুধুমাত্র কার জন্য, ক্রোমিয়াম আর মলিবডেনাম 24 আর 42 এর জন্য। কিন্তু যখন 74 করতে যাবা তখন কিন্তু 4ই রাখতে হবে, যখন তুমি 106 করতে যাবা তখন কিন্তু 4 রাখতে হবে। কিন্তু তুমি যখন এই গ্রুপটা করতে যাবা সবগুলো কি হবে ব্যতিক্রম দেখবা, সবগুলো, কিন্তু এই গ্রুপে সবাই ব্যতিক্রম না। তাহলে D4 5 করতে হয় কখন, যদি 24 হয় 42 হয়, কিন্তু 74 আর 106 কি করা যাবে না, D4ই রাখতে হবে। আচ্ছা, এগুলো একটু মনে রাখতে হবে, কেন রাখতে হবে এই ব্যাখ্যাগুলো আমি কোথাও পাইনি। আচ্ছা, তো এবার তাহলে আমরা গ্রুপ 6টা শেষ করলাম, গ্রুপ 6 সবাই কিন্তু ব্যতিক্রম না। গ্রুপ 11টা দেখি, দেখো কপার, কপার, কপার 29, তাহলে 29 এর চেয়ে কম কি আছে, 18, আর্গন, আর্গন 18, তাহলে আর কি বাকি আছে ইলেকট্রন, কয়টা, 11টা বাকি আছে, এটা দিব, কি হবে 4s2 3 কত, 11 তো 9, কিন্তু আমি বলছি 9 দেওয়া যাবে না, 9 হলে কি করতে হয় 10 করতে হবে পূর্ণ করার জন্য, পূর্ণ, আগেটা অর্ধপূর্ণ করছি এখন পূর্ণ করছি। আচ্ছা দেখো কপার, ঠিক সিলভার কি হবে, সিলভার কত 47, তারপরে কি গোল্ড, গোল্ড 79, তারপরে কি আরজি, আরজি হলো 111। আমি দেখো তাহলে সিলভারে কি হবে, কিপ্টন হবে, দেখো সিলভারে কিপ্টন হবে। আচ্ছা, আর গোল্ডে কি হবে, গোল্ডে হবে জেনন হবে, জেনন, আর আরজিতে কি হবে রেডন হবে, রেডন হবে। তাহলে এখানে 3 তো এটা কি হবে 4 হবে, 4 5s, আর এখানে 4 তো এটা 5 হবে, 5d 6x হবে, আর এটা 5 মানে এটা 6 হবে, মানে পর একটা করে বাড়বে। দেখবা সবগুলো কি হবে 10 1 10 1 10, মানে সবগুলো ব্যতিক্রম, মানে D9 এর কথা নরমালি অবনিত অনুসারে, কারণ ইলেকট্রন আগে S পাবে, তাহলে S2 দিয়ে এখানে 9 পাওয়া কথা, কিন্তু সবগুলো কি করছি D10 করছি, কিন্তু এখানে কিন্তু সবগুলো D5 করি নাই, শুধু এই দুটো D5 করছি, এই দুটো D4 ছিল, কিন্তু এই গ্রুপে সবগুলো কি হ্যাঁ 10 10 10 10 আর কি। আচ্ছা, তাহলে আমরা এইগুলা কেন ব্যতিক্রম, সে ডি পূর্ণ হওয়ার জন্য ইলেকট্রন এস থেকে একটা নেয়, আর এই দুইটা কেন ব্যতিক্রম, ডি অর্ধপূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রন এস থেকে নেয়। আচ্ছা, এবার দেখো বাকিগুলো দেখি একটু, যে 41 কেন ব্যতিক্রম, 43 কেন ব্যতিক্রম, এইগুলো এখন একটু দেখবো। হ্যাঁ দেখো 41 হলো 41-এর চেয়ে কম ক্রোমিয়াম, না সরি কিপ্টন, কিপ্টন, হিলিয়াম নিউন আর্গন কিপ্টন, মানে কিপ্টন চতুর্থ পর্যায়ে, তার মানে 5s2, 5s2, আর কি 5 এর আগে কি 4d, কারণ f তো হয় না এখানে, যেহেতু f হয় না এজন্য আমি ডাইরেক্ট d লিখলাম। আচ্ছা, তাহলে ইলেকট্রন বাকি আছে কয়টা, এখানে ছিল 5টা, 2টা আছে তো, আর কয়টা হবে 3টা হবে। নর্মালি কিন্তু এটা হয়, নর্মালি এটা হয়, কিন্তু আমি কিন্তু বলছি এটা ব্যতিক্রম। তার মানে আর তোমরা একটা জিনিস মনে রাখবা, এই ডি ব্লকের, যেমন আমি কিন্তু এখানে এই 6টা ব্যাখ্যা দিছি, এই 6টা ব্যাখ্যা দিছি অর্ধপূর্ণ বা পূর্ণ হওয়ার জন্য কি ইলেকট্রন এস থেকে একটা ইলেকট্রন নিছে, আর বাকিগুলাও এস থেকে একটা ইলেকট্রন কাকে কি নিবে, ডি নিবে। যেমন দেখো এখানে এস থেকে একটা ইলেকট্রন কি নিবে, ডি নিবে, কিন্তু এখানে কিন্তু সে কিন্তু কি হলো না, পূর্ণ হলো না, অর্ধপূর্ণ হলো না। তার মানে তোমরা মনে রাখবা, মানে সবসময় যে এস থেকে ইলেকট্রন ডি নিবে পূর্ণ বা অর্ধপূর্ণ হওয়ার জন্য তা না, অনেক সময় দেখবা এমনি নিবে, মনে চাইছে নিবে, মনে করো, মানে মনে রাখতে হবে তোমাদের যে 41 ব্যতিক্রম মানে কি, মানে ডি ব্লকের ব্যতিক্রম মানেই আসলে কি এস থেকে একটা ইলেকট্রন ডি নিবে, তার মানে S1 হবে, S1 হবে,
অনেক সময় দেখবা হয়তো অর্ধপূর্ণ হওয়ার জন্য নিবে, অনেক সময় পূর্ণ হওয়ার জন্য নিবে, অনেক সময় অর্ধপূর্ণ হবে না, পূর্ণ হবে না, এমনি নিবে আর কি। এটাকে মনে রাখতে হবে। তার মানে এই তুমি যখন এই সংখ্যাগুলো দেখবা তাহলে বুঝতে পারবা যে এরা ব্যতিক্রম। আর ব্যতিক্রম মানে কি? S1 মানে ইলেকট্রন ডি নিবে একটা। অনেক সময় দেখবা হয়তো নিচে কেন? অর্ধপূর্ণ হওয়ার জন্য। হ্যাঁ, অনেক সময় নিচে কিসের জন্য? পূর্ণ হওয়ার জন্য নিচে। অনেক সময় আবার পূর্ণ বা অর্ধপূর্ণ হওয়ার জন্য নেয় না, এমনি নিচে আর কি, মনে চাইছে নিচে আর কি। 41, তার মানে আমি 41 নর্মালি লিখলাম কিভাবে? 3 2 দিলাম 5। আর আমি জানি যে ব্যতিক্রমের মধ্যে 41টা আছে, তার মানে কি এটা 1 দিতে হবে। 1 আর কি 1 আর 5 দিতে হবে, না 1 আর 4 দিতে হবে। দেখো এখানে কিন্তু ডি অর্ধপূর্ণ হলো না, পূর্ণ হলো না, কিন্তু এস থেকে একটা ইলেকট্রন নিচ্ছে কিন্তু। আচ্ছা 43 দেখো, 43 যখন হবে তখন কি হবে দেখো তো 43, তাহলে বাকি আছে কয়টা ইলেকট্রন? 4 7 তাহলে 7 মানে কি 2 আর কত দেখছো 5। আমি কিন্তু জানি এটা ব্যতিক্রম, খেয়াল করছো এটা কিন্তু ডি অর্ধপূর্ণ আছে, বাট সে কি করবে দেখবা 6 হয়ে যাবে। তাহলে ব্যতিক্রম মানে S1, ব্যতিক্রম মানে কি S1। তার মানে এখানে দেখছো ডি কিন্তু অর্ধপূর্ণ ছিল, বাট তারপরে সে কি করলো আবার এস থেকে একটা ইলেকট্রন নিল। তার মানে ডি ব্লকের ব্যতিক্রম মানে S1, সহজ কথা। এই ডি কি হতে পারে? অর্ধপূর্ণ হতে পারে, পূর্ণ হতে পারে, বা অর্ধপূর্ণ থাকা সত্ত্বেও সে আবার ইলেকট্রন নিচ্ছে। দেখো এটাকে আমাদের তাহলে তোমাকে মনে রাখতে হবে এগুলো। আচ্ছা এরকম দেখো 43 পরে কে? 44, তাহলে আরেকটা বাড়লো 7, তাহলে এখানে কি হলো 8 7 44 মানে 8। তাহলে এখানে নর্মালি কি হয় 2 হয় আর 6 হয়, কিন্তু এখানে কি ব্যতিক্রম মানে কি দিবা 1 দিবা আর 7 দিবা, 1 দিবা 7 দিবা, 44 হলো। ঠিক একইভাবে 45 46 লেখা যায়। তার মানে এই ডি ব্লক বলে ব্যতিক্রম মানে মাথায় রাখবা এস কে ইলেকট্রন দুইটা না দিয়ে কি দিবা? একটা দিবা, ইলেকট্রন ডি কে দিবা। আর সেই ইলেকট্রন ডিটা নিয়ে সে অর্ধপূর্ণ হতে পারে, পূর্ণ হতে পারে, বা এমনিও মানে অর্ধপূর্ণ ছাড়াও বা পূর্ণ ছাড়াও সে নিতে পারে। সহজ কথা, এই 12টা মৌলের মধ্যে একটা ঝামেলা আছে, একটা, এই যে 78টা স্টার দিলাম, দেখো 78টা স্টার দিলাম, এবং এটাকে আলাদাভাবে মনে রাখতে হবে। 78 হলো কি এস থেকে ডি ইলেকট্রন দুইটাই নিয়ে নিবে। সাধারণত ডি ব্লকের ব্যতিক্রম মানে কি এস থেকে ইলেকট্রন একটা ডি নেয়, মানে S1 হয়। কিন্তু 78 এর ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন দুইটা নিয়ে নিবে। 78 এর ক্ষেত্রে ইলেকট্রন কি করবে? দুইটা নিয়ে নিবে। তার মানে আমরা 78টা একটু করে দেখাই, তাহলে দেখো। তারপরে এটা স্টার দিলাম, মানে এই 12টার মধ্যে 11টাই ব্যতিক্রম মানে S1, আর শুধুমাত্র 78 কি S0। 78 এসটা 0 হবে না, 78 এসটা 0 হবে না, 78 এসটা 0 হবে। তো 78টা দেখাচ্ছি আমরা, দেখো কি হবে 78 হলো কি লিখবা? জেনন কত? 54, জেনন 54। আর এখানে কি হবে? হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন 5, তার মানে 6s2। 6 এর আগে কত হবে? 5, 5 এর আগে F হবে, এবার 4F হবে না, এবার F হবে। তাহলে ইলেকট্রন 54, 64, 74, তার মানে 24টা ইলেকট্রন বাকি আছে। তাহলে এখানে 14টা, তাহলে আর বাকি আছে কতগুলো? 14 আর 2 16 আর 8, এখানে 8 হওয়ার কথা না, নর্মালি এটা হওয়ার কথা, কিন্তু আমরা বলছি যে 78টা ডাবল স্টার দিছে, দেখছো? তার মানে কি এখানে ব্যতিক্রম মানে S1 না, এস কি হবে? 0 হবে, 0 হবে। ইলেকট্রন কি করবে? ডিতে 10টা হয়ে যাবে, দেখছো? তার মানে এখানে কি এস একদম কি হয়ে গেল? 0 হয়ে গেল। সাধারণত ব্যতিক্রম মানে S1 হয়, কিন্তু এখানে একমাত্র 78 S0, 78 S0। ওকে, তো আমরা এবার আসি এই এফ ব্লকের ব্যতিক্রম গুলো। তাহলে তোমরা কিন্তু একটা কমন, তাহলে বক্তব্যটা কি এখানে? ডি ব্লকের ব্যতিক্রম মানে S1, আর এখানে ক্রোমিয়াম মলিবডেনামে কি হয়? ডি অর্ধপূর্ণ হয়, আর এখানে ডি পূর্ণ হয়। আর বাকিগুলোর ক্ষেত্রে কি ব্যাখ্যা নাই, জাস্ট S1 ডি একটা নিয়ে নিছে। আর 78 এর ক্ষেত্রে কি S0 দিয়ে D10 করতে হবে। ওকে, তাহলে 78 খুব সাবধান, কিন্তু 78 দিলেই কিন্তু মাথায় রাখতে হবে ব্যতিক্রম তো অবশ্যই, এবং S1 না, S0। আচ্ছা, এবার দেখো এফ ব্লক মৌলের ব্যতিক্রম কারা? এফ ব্লক মৌলের ব্যতিক্রম, এফ ব্লক মৌল, দেখো এফ ব্লক মৌলের ব্যতিক্রম হলো কি 57, আর এদিকে হলো 64, মানে এই পর্যায়ে দুইটা। আর নিচের পর্যায়ে কি 89 থেকে কত 93 আর কত 96, মোট কয়টা? মোট 8টা।
এবার আমি শুরু করি প্রথমে ল্যান্থানাম দিয়ে। ল্যান্থানাম 57 ল্যান্থানাম 57 ওকে। 1s2 কি 2s সরি এই 57 এর চেয়ে কম পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় মূল হলো জেনন 54 জেনন 54 জেনন 54। আচ্ছা তাহলে আমরা এইবার হিলিয়াম নিউন আর্গন কৃপন জেনন 5 তার মানে 6x হবে না 6x হবে 6 এর আগে কি হবে 5d 5 এর আগে কি হবে 4f হবে। আচ্ছা ইলেকট্রন কিন্তু s এর পরে f কে দিব দেওয়ার কথা, এই তিনটা বাকি আছে না, তাহলে ইলেকট্রনটা f পাওয়ার কথা, এটা শূন্য হওয়ার কথা নরমালি আমরা এটা f ব্লক হওয়ার কথা, কারণ s এর পরে f কে পায়। কিন্তু আমরা মনে রাখবো যে ইলেকট্রন f কখনো একটা নেয় না, না নিয়ে কাকে দিয়ে দেয় d কে দিয়ে দেয়, এটা হলো ব্যতিক্রম। তাহলে দেখো সে কিন্তু আর f ব্লক থাকলো না, কারণ ইলেকট্রন সবার শেষে কাকে দিলাম d কে দিলাম, ব্যতিক্রমের কারণে f কে না দিয়ে d কে দিলাম, সো এটা ব্লক চেঞ্জ করে কোথায় চলে আসছে d ব্লকের সদস্য হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা বলবো যে ইলেকট্রন তার মানে ডি ব্লকের না এফ ব্লকের ব্যতিক্রম মানে এফ ইলেকট্রন d1 হবে যেমন এখানে এফ ডি কে দিবে, আর ডি ব্লকের ব্যতিক্রম মানে ডি নিবে এস থেকে একটা ইলেকট্রন ডি কে নিবে, আর 78 কি হবে দুইটা নিবে। আর এফ ব্লকের ব্যতিক্রম মানে এফ ইলেকট্রন ডি কে একটা দিবে, এফ ব্লকের ব্যতিক্রম মানে f1 হবে না সরি d1 হবে, এফ 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 ডি কে একটা দিয়ে দিবে। আচ্ছা তাহলে এফ এর একটাই ছিল সেটা দিয়ে দিছে, তার মানে সে আর এই ব্লকের সদস্য থাকতেছে না আমাদের। আচ্ছা এবার দেখো এখানে আরেকটা জিনিস, এই 64 দেখো 64 জেননি হবে, আর ইলেকট্রন 54টা বাকি আছে কয়টা 20টা আছে দেখো 6x2 5d 4f। এইবার দেখো 20 তো 2 এখানে, তাহলে কত হয় এখানে 14 16 আর কত হয় না আমরা একটা ভুল করছি বোধ হয় 54 তো 64 10টা হয় না 10টা হয়, তাহলে কত হয় এখানে 8 হয়, আর 0 হয়, এটা নর্মালি হয় কিন্তু এটা হবে না ব্যতিক্রমটা কি তাহলে ব্যতিক্রমটা হলো ইলেকট্রন কি হবে এফ এ থাকতে পারে 7টা হলে অর্ধপূর্ণ হয়, সে অর্ধপূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রনকে আঁকে দিচ্ছে ডিকে দিচ্ছে, তাহলে দেখছো এখানেও d1 এখানে d1, এখানে ব্যাখ্যা দিলাম যে এফ 8 হয় না 7 হলে সে অর্ধপূর্ণ হয়, এই 7 হওয়ার জন্য অর্ধপূর্ণ হওয়ার জন্য সে ডিকে ইলেকট্রন দিচ্ছে। আর এখানে কিন্তু মনে রাখতে হবে জাস্ট ডিকে একটা দিতে হবে, ব্যতিক্রম মানে এফ ডিকে দিয়ে দিচ্ছে, আর এখানে এফ 8টা ছিল ডিকে একটা দিচ্ছে, মানে দেখো এখানেও d1 এখানে d1, মানে ব্যতিক্রম মানে d1, এফ ব্লকের ব্যতিক্রম মানে d1 এফ ডিকে দিবে, আর এখানে এফ এস একটা ডিকে দিয়ে দিচ্ছে বলে এটা ব্লক চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু এই কিন্তু এই ব্লকের সদস্য, এই কিন্তু এই ব্লকের সদস্য আর কি, কারণ এফ এ তো ইলেকট্রন আছে এই জন্য এই ব্লক আর কি আমাদের। আচ্ছা আমরা তাহলে 64 এর ব্যাখ্যা দিতে পারলাম যে এফ অর্ধপূর্ণ হওয়ার জন্য ডিকে একটা ইলেকট্রন দিচ্ছে, এটা মনে রাখতে হবে যে এফ একটা ইলেকট্রন কখনো নেয় না ডিকে দিয়ে দেয়। আচ্ছা তাহলে ল্যান্থানাইট সিরিজের দুইটা মৌল ব্যতিক্রম 57 আর কি 64, 57 আর 64। এবার আমরা অ্যাক্টিনাইট সিরিজ দেখব, অ্যাক্টিনাম না এস কি 89 তাহলে নিষ্ক্রিয়মূলক কি লিখবো আমরা রেডন মানে কি 86, বাকি আছে কত আর 3টা, বাকি আছে আর কয়টা 3টা, ওকে বাকি 3টা আছে, কি হবে হিলিয়াম নিউন আর্গন কৃপন জেনন রেডন 6, তাহলে কি হবে 7s 2, হ্যাঁ দেখো 7s2 আসবে, 7 এর আগে কি আসবে 6 এর আগে কি আসবে 5 কত 5f 6 এর আগে 5f, হ্যাঁ এবার আমরা কি করি ইলেকট্রন দেই 3টা তো একটা পাবে, কিন্তু আমি কিন্তু বলছি এটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম মানে কি ডি কি হবে 1 হবে, d1 হবে 0 হবে, তার মানে অ্যাক্টিনাইট সিরিজের একটি নামও কি ব্যতিক্রমের কারণে সে এ ব্লক থেকে কোথায় চলে গেছে ডি ব্লকে, তাহলে দুইজনকে পেলাম, এই দুইজন ব্যতিক্রমের কারণে f0 হয়ে গেছে না ডিতে গেছে ইলেকট্রন, এই জন্য ডি ব্লকের সদস্য হয়ে গেছে। আচ্ছা আরেকটা আছে দেখো থোরিয়াম 90, এখানেও রেডন, তাহলে ইলেকট্রন 86টা আর বাকি আছে কয়টা 4টা দিব, তাহলে এখানেও কিন্তু কি হয় একবার লিখে ফেলি 6d7s, নর্মালি কি হয় এটা হয় কিন্তু তোমরা একটা মনে রাখবা অ্যাক্টিনাইট সিরিজের
এফ একটা নেয় না এবং এফ দুইটাও নেয় না, দুইটা না নিয়ে ইলেকট্রন কাকে দিয়ে দিছে, ডিকে দিয়ে দিছে। যেমন ল্যান্সেনাই সিরিজের এফ একটা নেয় না, একটা কিন্তু দুইটা নেয়, এখানে কিন্তু কি হবে 4f2 হবে, এ কিন্তু ডিকে ইলেকট্রন দিবে না, কিন্তু শুধু ল্যান্সেনাম একটা ইলেকট্রন ডিকে দিয়ে দিবে। আর এখানে কি করবে, অ্যাক্টিনাম একটা ইলেকট্রন ডিকে দিয়ে দিবে, থোরিয়াম একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রনের ডিকে দিয়ে দিবে। তার মানে এটা একটু স্টার দিয়ে রাখুন, মানে এফ ব্লকের নর্মালি ব্যতিক্রম মানে D1, কিন্তু থোরিয়ামের ক্ষেত্রে ডি কত, ডি থোরিয়ামের ক্ষেত্রে ডি কত, 2 D2 খেয়াল করো। নর্মালি কি D1, দেখবা সবগুলো D1, থোরিয়ামের ক্ষেত্রে কত, D2। তাহলে অ্যাক্টিনাই সিরিজের এফ একটা ইলেকট্রন নেয় না, এফ দুটো ইলেকট্রন নেয় না, আর তখন D2 হয়ে যায়। তার মানে এখানেও এফ ইলেকট্রন নাই, এই জন্য এও কি করছে, এই দলে চলে আসছে। তাহলে এ ব্লকের ডি ব্লকের সদস্য 3 জন বাড়ছে, এ চলে গেছে, এ চলে গেছে, এ চলে গেছে। এ এফ এ দুইটা ইলেকট্রন পাওয়ার কথা, দুইটা এফ ডিকে দিয়ে দিছে, আর এ একটা ডিকে দিয়ে দিছে, এ একটা ডিকে দিয়ে দিছে। তাহলে এই থোরিয়ামটা স্টার দিয়ে রাখলাম, যেমন এখানে 78টা স্টার দিলাম, যে ব্যতিক্রম মানে S0, নর্মালি S1 হয়, এখানে S0, আর এখানে ব্যতিক্রম মানে D1, কিন্তু থোরিয়ামের ক্ষেত্রে কি D2, থোরিয়ামের ক্ষেত্রে D2। ওকে, এবার আসো এই 91, দেখো 91 যদি দিই আমরা এবার 91, দেখো সব কিন্তু D1, কিন্তু এখানে শুধু D2। তা 91 মানে কি, এখানে কি হবে, এই 6 হবে না, তার মানে কি এটা, সরি এই CSC তো 5 হবে, 5। তাহলে এখানে কত 2 আর কত 3, 5। কিন্তু আমি কিন্তু বলছি ব্যতিক্রম, 91 ব্যতিক্রম, ব্যতিক্রম মানে D1 দিয়ে কি করবা, 2 দিবা। তাহলে সংখ্যা থেকে বুঝবা যে ব্যতিক্রম 1 দিবা, 1 দিয়ে বাকি ইলেকট্রনটা এফে দিবা। এবার তো এফ এর 3টে থাকার কথা, একটা ডিকে দিছে, তার মানে এফ এর যদি ইলেকট্রন আসে তো সেটা এই ব্লকের সদস্য। আচ্ছা, তা আমি যদি 92 ধরি, কত হবে, এটা 6 হবে। 6 হওয়া মানে কি, 6 মানে এটা 2, এটা 4, কিন্তু 4 না লিখে কি লিখবা, 3 দিয়ে এটা 1 দিবা, ব্যতিক্রম যেহেতু। তারপর 93 কি হবে, এখানে আরেকটা বাড়বে না, 7। তাহলে 7 মানে কি 2 আর 5 হয়, কিন্তু 5 লিখবো না, লিখবো 4, কারণ ডিকে একটা দিতে হবে। কিন্তু 94-এ গিয়ে ব্যতিক্রম না, মনে রাখতে হবে। 95-এ এফ দিতে থাকবে না, ইলেকট্রন 0 হবে। আবার 96-এ দেখো কি হয়, তুমি যদি এখানে 96 লেখো, তাহলে কি হবে 10 মানে কি 2 আর কত 6, 2 আর 8, 2 আর 8। কিন্তু আমরা জানি যে এফ 8টা হলে কি করতে হয়, 7টা বানাইতে হয়, 7টা অর্ধপূর্ণ করার জন্য। তাহলে এ একটা, ওকে, তাহলে এটা ব্যাখ্যা আছে যে অর্ধপূর্ণ হওয়ার জন্য এফ একটা ইলেকট্রন ডিকে দিছে, আর অন্যগুলো কিন্তু ব্যাখ্যা নাই। মনে রাখতে হবে D1 হবে, এফ থেকে ইলেকট্রন ডিকে দিবে, আর এখানে এফ দুটো ইলেকট্রন ডিকে দিয়ে দেয়। আর এই 3 জন যেহেতু এফ এ ইলেকট্রন নাই, এই জন্য ডি ব্লকের সদস্য হয়ে গেছে। তাহলে এফ ব্লকের ব্যতিক্রম মানে মনে রাখবা D1, এবং D1 হতে গিয়ে এফ ইলেকট্রন হয়তো 0 হতে পারে, যখন আর 90 কি D2। তাহলে এই 3 জন এফ 0 হয়ে যায়, এই জন্য সদস্য দল চেঞ্জ করছে এটাকে আমাদের। তাহলে এফ ব্লকের ব্যতিক্রম মানে ইলেকট্রন এফ ডিকে একটা দিবে, আর থোরিয়ামের বা 90-তে D2 হবে। আর ডি ব্লকের ব্যতিক্রম মানে ডি একটা ইলেকট্রন এস থেকে নিবে, কিন্তু 78-এ কি এস থেকে দুটো ইলেকট্রন নিবে। এই হলো ডিশ কথা আমার। আশা করি কি এটা মাথায় রাখতে পারলে তুমি এই 20টা মোডের ইলেকট্রন বিন্যাস কি করতে পারবা। থ্যাংক ইউ সবাইকে। তা আমরা নেক্সট ক্লাসে কি করব, এই ইলেকট্রন বিন্যাস শিখলাম সংক্ষেপে, আমরা কিভাবে পর্যায় সারিতে মৌলের অবস্থান বের করতে হয়, হ্যাঁ ইলেকট্রন বিন্যাস থেকে দেখবো, সাথে কি দেখবো, হুন্ডে নীতি দেখবো, আর হুন্ডে নীতির মাধ্যমে কিভাবে মৌলের যোজনী বের করতে হয় দেখবো। তাহলে আগাম ক্লাসে আমার আলোচনা হলো অবনীতির প্রয়োগ। অবনীতির প্রয়োগ হলো মৌলের অবস্থান নির্ণয় বা ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ। অবনীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ, মৌলের অবস্থান নির্ণয়। আর একটা হলো হুন্ডে নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে আমরা মৌলের যোজনী নির্ণয় করা শিখবো। যোজনী আমাদের মোটামুটি কি হয়ে যাবে, 3টা নীতি কমপ্লিট হয়ে যাবে।